এই যে 10 নাম্বার দেওয়া, যে যারা 2016 প্যানেলে ছিল তাদের এক্সপিরিয়েন্স এর জন্য 10 নাম্বার দেওয়া, এবার নতুনরাও রাস্তায় নেমেছে, তারা বলছে যে লড়াইটা কোথাও গিয়ে অসম হয়েছে, দরকার হলে আমরা আদালতে যাব, আইনের সাহায্য নেব, কিন্তু এইরকমভাবে 10 নম্বর দেওয়া যাবে না। আবার অপরদিকে আরও একটা অভিযোগ আসছে যে 40 বছর 3 মাস বলে সে পরীক্ষায় বসতে পারেনি, অথচ 46 বছর বয়সী মানুষজনরাও কিন্তু ফর্ম ফিল আপ করে পরীক্ষায় বসেছে। লড়াইটা তো একদিকে না, উভয়ত অসম। যাদের আজকে এই 10 নম্বর দিয়ে বসতে দেওয়া হচ্ছে তাদের পক্ষেও তারা দীর্ঘদিন ধরে তারা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন, তারা ক্লাস নিয়েছে, কিন্তু তাদের পক্ষে পরীক্ষার জন্য যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটা সম্ভব ছিল না। তারা দীর্ঘ বেশ কয়েক বছর তারা ব্যয় করেছে এই সমস্ত শিক্ষকতার পেছনে। অন্যদিকে তাদের পক্ষে যে মানে এই যে বয়সটা চলে যাওয়া, অর্থাৎ 2016 সালের প্যানেল বাতিল হওয়ার পরে বা চাকরিগুলো বাতিল হওয়ার পরে আর একবার চাকরিতে বসার সুযোগ, সেটাও চলে গেছে। এইটা যেমন আমাদের রাজ্যের মধ্যে আনতে হবে, ঠিক সেই রকমভাবে এটাও আমাদের রাজ্যের মধ্যে আনতে হবে যে এদিকে যারা রিফ্রেশার্স তাদের ক্ষেত্রেও কিছুটা তো অসম জায়গা চলে আসছে। সুতরাং এই যে বঞ্চিত যারা হয়েছে, যাদের চাকরি গেছে, যাদের নাম ওয়েটিং লিস্টে ছিল, যারা চাকরি পায়নি এবং দীর্ঘদিন যারা রাস্তায় বসেছিল, তারা যেমনভাবে একদিকে তাদের ক্ষেত্রে একটা অসম লড়াইতে তাদের যোগ দিতে হচ্ছে, অন্যদিকে যারা ফ্রেশার তাদেরও একটা অসম লড়াইতে যোগ দিতে হচ্ছে। সুতরাং এটা এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতি আমাদের কারুর কাছে কাম্য নয়। এর জন্য সম্পূর্ণভাবে দায়ী যারা, তাদের একটা আমাদের দরকার যে তাদের এমন একটা জায়গায় নিয়ে আসা যাতে শাস্তিটা তাদের হয়। মুশকিল হচ্ছে শাস্তি পাচ্ছে যারা কোনোভাবে দোষী নয়। এটাই হচ্ছে এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এটা। ম্যাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করছে, একটার পর একটা পুজো উদ্বোধন করছে, এবং যারা চাকরি পায়নি বা পরীক্ষা দিয়ে রেজাল্ট বেরোনোর পরেও 22-এর টেট যারা, তাদের নিয়োগ হয়নি, 2023-এর টেটদের নিয়োগ হয়নি, অথচ ভোটের আগে বলেছিলেন মঞ্চ থেকে যে ডবল ডবল চাকরি হবে, লাখ লাখ চাকরি হবে। এখন মুখ্যমন্ত্রী কোনো সারা শব্দ করছে না। দিনের পর দিন আমরা দেখছি এসএসসি ভবন অভিযান হচ্ছে, বিধানসভা অভিযান হচ্ছে, বিধানসভা অভিযানে তাদেরকে মেরে প্রিজন ভ্যানে পর্যন্ত তুলে দেওয়া হচ্ছে। না, সেটা তো একেবারে এই মুখ্যমন্ত্রী বলেছিলেন না যে উৎসব করব না তো কি শ্রাদ্ধ করব, সেই মুখ্যমন্ত্রী সেটাই করছেন আর কি। এদিকে উৎসব, চতুর্দিকে উনি বোধহয় পিতৃপক্ষ থেকে পুজোর উদ্বোধন করে বেড়াচ্ছেন, যেটা আমি জানি না, মানে উনি নিজেকে ব্রাহ্মণ, হিন্দু ইত্যাদি দাবি করেন, সেটা ঠিক কিনা সঠিক কিনা সেটা যারা ধর্মীয় বিষয় নিয়ে ভাবেন তারা বলতে পারবেন, আমি সেই দিকে কিছু বলতে চাইছি না। কিন্তু উনি উৎসবে নিজে উৎসব করছেন, উৎসবের মধ্যে পুরো পশ্চিমবঙ্গকে ডুবিয়ে দিচ্ছেন, একটা নেশার মধ্যে পুরো পশ্চিমবঙ্গকে ডুবিয়ে দিচ্ছেন, দিয়ে যেটা করছেন আমাদের যুব সমাজের ভবিষ্যৎ তার শ্রাদ্ধ করছেন। এটাই হচ্ছে আজকের মুখ্যমন্ত্রীর, এইটাই তার পরিচয়, এটাই তিনি সমানে করে আসছেন। আমাদের খুব দুর্ভাগ্যজনক মনে হচ্ছে যে একদিকে যারা শিক্ষক হতে চায় তাদের জন্য কোনো রকম, সেটা প্রাথমিক শিক্ষা হোক, মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা, সমস্ত জায়গায় চাকরির কোনো রকম গ্যারান্টি নেই। কারণ এসএসসি পরীক্ষা হয়েছিল সেই 2016 সালে, তারপরে আবার এসএসসি পরীক্ষা এত বছর পরে হচ্ছে, টেট পরীক্ষা হচ্ছে, তার রেজাল্ট বেরোচ্ছে না, টেট পরীক্ষা হচ্ছে, তার রেজাল্ট বেরোচ্ছে, তো সেই অনুযায়ী নিয়োগ হচ্ছে না। সমস্তটা নিয়ে শিক্ষকতার চাকরি নিয়ে একটা দুর্ভাগ্যজনক অবস্থা। অন্যদিকে আমি আজকাল বলি যে যারা গ্র্যাজুয়েশন করে বেরোচ্ছে তাদের জন্য কোনো চাকরি নেই, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার তাদেরও কোনো চাকরি নেই। আমি আজকাল যেটা বলি যে আমরা পরিযায়ী শ্রমিকদের কথা বলি, আমাদের পরিযায়ী গ্র্যাজুয়েট যারা অন্য রাজ্যে চলে যাচ্ছে চাকরি খুঁজতে, তাদের কথাটা আমরা কেউ ভাবছি না। কিন্তু এটাই আজকে পশ্চিমবঙ্গের বাস্তব, যে পশ্চিমবঙ্গ, সম্পূর্ণ পশ্চিমবঙ্গ আজকে একটা শ্মশানে পরিণত হয়েছে, যেখানে কিছু বয়স্ক লোকজন তারা থাকছে আর বাকি আমাদের যুব সমাজ, আমাদের ভবিষ্যৎ এই রাজ্য ছেড়ে অন্য জায়গায় পাড়ি দিচ্ছে। এবং সেখানে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে বারংবার বামেদের কোথাও গিয়ে আক্রমণ করতে শোনা যাচ্ছে যে আমি চাকরি দিতে চাইলেও কেউ একটা গিয়ে মামলা ঠুকে দিচ্ছে। এবং বামেদের যারা আইনজীবী রয়েছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে, তারা বলছেন যে দুর্নীতি হলে আমরা তো মামলা করবই। এটা তো উনি আইন বোঝেন না, আমি তার জন্য কি করব। বিষয়টা হচ্ছে উনি নিজে আইনজীবী হিসেবে দাবি, উনি অনেক কিছুই দাবি করেন, উনি একদিকে সব কিছু আর কি, আইনজীবী একদিকে
লেখক, শিল্পী, অনেক কিছুই, গায়িকা, গায়ক ইত্যাদি, সঙ্গীতিকার, সব কিছুই উনি দাবি করেন। কিন্তু বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে উনি আইনটা বোঝেন না। যদি উনি আইন বুঝতেন তাহলে এই যে এত বেআইনি কার্যকলাপ, এত ভয়ঙ্কর দুর্নীতি, ভারতীয় সংবিধান তো কোনো দুর্নীতি, কোনো বেআইনি কার্যকলাপকে কোনোদিন প্রশ্রয় দেয়নি। আমাদের ভবিষ্যতে যে কোনো সময় আমাদের যখন সরকার চলেছে, তখন অতীতে, তখন তো সরকারকে চালনা করতে হয়েছে আইন অনুযায়ী। আমি তো আইনের বাইরে গিয়ে, আমরা তো কেউ সুপার হিউম্যান নই যে আইনের বাইরে গিয়ে কিছু কাজ করব। ওনার মুশকিল হচ্ছে উনি নিজেকে এবং ওনার বাকি যারা সাঙ্গপাঙ্গ আছেন সবাইকেই সুপার হিউম্যান মনে করেন, এবং যে কারণে আইনের বাইরে গিয়ে যে কোনো কাজ করতে ওনাদের মনে হয় না যে সেটা কোনো ক্ষতিকর। না হলে এই ধরনের বিষয় কোনো দিন কোনো জায়গায় হয়েছে? উনি তো বলেছিলেন যে এই যে এক তো হচ্ছে চাকরি, 22,000 চাকরি গেল, তার আগে অতীতে যারা চাকরি পায়নি, শিক্ষক হতে চেয়েছে তারা আন্দোলন করেছে, তাদের জন্য উনি কিছু করেননি। এদের চাকরি যাওয়ার পর উনি বলেছিলেন আমার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি থেকে প্ল্যান ই পর্যন্ত আছে। সেই প্ল্যানগুলো গেল কোথায়? সেই প্ল্যানগুলো তো এরকম হতে পারে না যে তাদের গিয়ে আবার এরকমভাবে একটা অসম লড়াইতে তাদের যোগ দিতে হবে। প্ল্যান এ থেকে প্ল্যান ই উনি যে বলেছিলেন, সেই প্ল্যানগুলো, তার মানে কি উনি আইনি চিন্তাভাবনা করতেই পারেন না? তাহলে আজকে যদি সরকার আইন না মানে, তাহলে সরকারকে আইন শেখানোর দায়িত্ব কে নেবে? আমি এটা আগেও বলেছি যে আমরা জানতাম জনসাধারণ আইন ভঙ্গ করে, সরকার আইন ভঙ্গকারীদের শাস্তি দেয়। আমরা এখন জানি সরকার আইন ভঙ্গ করে আর জনসাধারণ সেই সরকারকে আইন শেখায়। তাই জন্য মামলা হচ্ছে। এই মামলা আরও হবে, যত সরকার আইন ভঙ্গ করবে তত এই ঘটনা ঘটবে, এটাই হবে।